প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এলাই নওয়াজ খান, কলামিস্ট, সিনিয়র সাংবাদিক, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আরও রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। এলাই নওয়াজ খান, চারদিকে কেমন যেন একটা অসহিষ্ণু পরিবেশ, অস্থিরতা, এগুলো আসলে কিসের আলামত? 17 বছরের একটা অবরুদ্ধ অবস্থা থেকে মানুষ যখন মুক্তি পেয়েছে, তারা তাদের একটু লিবারেল গভর্নমেন্ট, সুতরাং দাবি দেওয়া নিয়ে আসতেই পারে, যে দাবি দেওয়াগুলো নিয়ে কখনোই তারা রাস্তায় নামতে পারেনি। তারা তখন রাস্তায় নামলেই মনে করতে যে হয় গুলি খাবে, না হয় অ্যারেস্ট হবে, নয় মামলা হবে। সুতরাং অনেক দিন ধরে আমরা এরকম দাবি দেওয়া নিয়ে রাজপথ গরম হতে দেখি নাই, এখন দেখছি। এখন আমাদের মনে হয় যে এই পতিত সরকারের লোকজন ষড়যন্ত্র করছে, কিংবা আমরা একটা জিনিস আমাদের সবার মাথার মধ্যে, সাধারণ মানুষেরও আছে, সেটা হলো যেহেতু আমাদের প্রতিবেশী ভারত, এবং ভারত বাংলাদেশ নিয়ে তার যে ভাবনা এবং হাসিনার পতনের পর তার যে প্রতিক্রিয়া, এতে এটা মনে হতে পারে যে প্রত্যেকটা ঘটনার সাথেই হয়তোবা নেপথ্যে কিংবা আওয়ামী লীগ কিংবা জড়িত আছে। আমার কথা হলো যে আন্দোলনগুলির সাথে যৌক্তিক আন্দোলন, অযৌক্তিক আন্দোলন, এটার মধ্যে অনেকগুলি আন্দোলন, যেমন এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এদের তো দাবিটাকে আমি মনে করছি যে অতটা অযৌক্তিক কোনো দাবি মনে হচ্ছে না। আবাসন সমস্যার সংকট নিয়ে দাবি করাটা কি অন্যায় হবে? অন্যায়, বরঞ্চ আবাসন ভাতা চেয়েছে। যখন আবাসন সংকট না সমাধান না হলে তারা ভাতার কথা বলছে। এখানে একটা প্রবলেম হলো কি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন নেই, এটা জেনেই কিন্তু ছাত্ররা ভর্তি হয়েছে। যে সরকার মানুষের কল্যাণের কথা বলছে, একটা মানবিক সরকার হিসেবে আমরা বলার চেষ্টা করছি, সেখানে তো অতীতে যা হয়েছে তার থেকে বেটার কিছু করতে চেষ্টা করাটা তো খারাপ কি? এবং এই সরকার সেই উদ্যোগটা নিতে পারে। বরং এই সরকার যদি নেয়, তাহলে আমি যেটা সবসময় বলে থাকি, খারাপ শাসনকে যদি প্রতিহত করতে হয় তাহলে ভালো শাসন দিতে হবে, মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। এই ছাত্র তো সব তো ধনী শ্রেণীর লোকের থেকে আসে নাই, অধিকাংশ মধ্যবিত্ত নিম্নমধ্য ছেলেরা, তাদের জন্য এই আবাসিক সংকটে তো অবশ্যই একটা পজিটিভভাবে দেখানো উচিত। কিন্তু সব কিছুতে আমরা যদি একটা এটার পিছনে একটা অভিসন্ধি খুঁজতে চেষ্টা করি, তাহলে এটা ভুল হবে, অ্যাসেসমেন্টটা ভুল হবে, এই লোকগুলির প্রতি অন্যায় করা হবে। হ্যাঁ, আমি যেটা বলেছি, এইসব ঘটনার মধ্যে দিয়ে পিছন থেকে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে যে তারা নানাভাবে চেষ্টা করবে যে নানা উপায়ে এই সরকারকে কিছুটা কোণঠাসা করতে, বিতর্কিত করতে। কিন্তু দাবি দেওয়া নিয়ে যে বিষয়টা আমাদের একটু দেখার দরকার, সেটা হলো যে কথায় কথায় ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করা, বিষয়টা এমন হয়ে গিয়েছে যে প্রধান উপদেষ্টার বাসভবনে না গেলে কোনো সমস্যার সমাধান হবে না। আসলে এটা হওয়াটা হয়েছে কারণেই যে অতীতে আমরা দেখেছি যে অনেক বড় বড় সমস্যা, যেগুলি একদম শীর্ষে না যাবো তার সমাধান হবে না। এই যে মানসিকতা, ফ্যাসিবাদী শাসনটা যেটা হয় মানুষের মধ্যে, এটা হয়ে গেছে যে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে না গেলেও, যেমন এই যে এনসিপির ছেলেপেলেরা যেটা করলো, কিন্তু ওই যে ধারণা হয়ে গেছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে না গেলে কোনো দাবি, অতীতের অভিজ্ঞতা থেকে এগুলো হচ্ছে। সুতরাং আমি সব ঘটনাকেই অভিসন্ধি হিসাবে দেখা, এটাও আমাদের একটা মজ্জাগত ব্যাপার হয়ে গেছে। আমরা সব কিছুতেই একটা কিছুর মধ্যে অভিসন্ধি খুঁজতে চেষ্টা করি। আমার প্রথম দিকে মনে হচ্ছিল যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বুঝি এটার পিছনে, পরে খবরটা বলে দেখলাম যে না, এর পিছনে অন্য কোনো অভিসন্ধিমূলক ঘটনা নাই। সুতরাং এটা তো সরকারও জানা উচিত। সুতরাং আমি মনে করি যে সব সময় যদি দাবিগুলি যৌক্তিক হয় যে কোনো শ্রেণীর, তাহলে সেক্ষেত্রে সরকারকে আগেই আলোচনায় চলে যাওয়া, এবং আলোচনায় বসলে একটা সমাধান হয়। কিন্তু ওই যে অতীতের অভিজ্ঞতার থেকে সবসময় শক্তি প্রয়োগের যে চেষ্টা, এটা কিন্তু আমাদের পছন্দ না। আমরা যে গণতান্ত্রিক ভ্যালুজের কথা বলছি, এই ভ্যালুজ কিন্তু এটা বলে না যে সব ক্ষেত্রেই শক্তি প্রয়োগ করতে হবে। সুতরাং আমি মনে করি যে খুব বড় কিছু ঘটতে যাচ্ছে, আমার কাছে তা মনে হয়নি। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, আসলে ফ্যাসিস্ট বিরোধী অংশীজনদের মধ্যে রেষারেষি, উগ্রতা,
প্রতিহিংসা, এই জিনিসগুলো লক্ষ্য করছে। কিন্তু এরাই কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্টকে সরিয়েছে। এটি একটি নিঃসন্দেহে আমরা উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখতে চাই। আরেকটা বিষয়, সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আর ছাত্রলীগ নেই। কারা রয়েছে? সেই ফ্যাসিস্ট বিরোধী যে অংশীজন, তারাই কিন্তু অবস্থান করছে। কিন্তু সেখানেও আমরা দেখছি একই চিত্র, উত্তেজনা, পরস্পরের প্রতি যে বিষোদ্গার, উগ্রতা। এটা কেন হচ্ছে? দুটো বিষয়। একটা হচ্ছে রাজনৈতিক কৌশলের অংশ। যখন একটা ন্যাশনাল মুভমেন্ট হয় তখন অনেক দল, অনেক মতের লোক এক মুভমেন্টে অংশ নেয়। মুক্তিযুদ্ধের সময় ৭১-এ হয়েছিল। এক যুদ্ধের পরে যুদ্ধের পক্ষের সকল শক্তি কি এক ছিল? পারেনি তো। ২৪-এর গণঅভ্যুত্থানে এরকম একটা ইস্যুকে কেন্দ্র করে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য সবাই এক হয়েছিল। কিন্তু আসার পর আবার যার যার রাজনীতি আছে, যার যার কৌশল আছে, যার যার অবস্থান আছে। সুতরাং এই মত ভিন্নতা, সেটা থেকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, সেইখান থেকে বৈরিতা এখানে পর্যন্ত একটু যোগ করি আপনার আলোচনার সময়, রাজনৈতিক কৌশল বলে চালিয়ে নেওয়ার জন্য যেটা বলা হচ্ছে বা আপনারা বলছেন অনেক সময়, কিন্তু বয়ানগুলো সেই পুরনো মতে ট্যাগ লাগিয়ে দেওয়া, যার যার বিরুদ্ধে। না, সেটা আসি বিএনপি আপনার। বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে বসেছে, ৭১-এর ট্যাগ, আবার শাহবাগের ট্যাগ, এই সমস্ত ট্যাগ লাগিয়ে দেওয়ার প্রবণতা তো অতীতে ছিল। না, সেই একই সেই একই ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। অতীতে ছিল, কারণ এই যে এখন যারা রাজনীতির মাঠে জি, জি। আছে, এখন যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এরা সেই অতীতের মানুষ থেকে হঠাৎ এসে তো আসমান থেকে পড়ে নাই, অতীত বাদ দিয়ে সেই অতীতের ধারাবাহিকতারই আমরা সবাই। সুতরাং ট্যাগ লাগানো এখন তো আপনার নানামুখী ট্যাগ। জি, হিসাব নাই। আগে আওয়ামী লীগ ফ্যাসিবাদ শুধু তাদের মতের সঙ্গে না মিললেই মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ লাগানো। আর এখন আবার গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি আবার তাদের নিজেদের লোকও, যার সঙ্গে আভ্যন্তরীণ কোন্দল বা সমস্যা হচ্ছে বা তার কোনো কথা পছন্দ হচ্ছে না, তারই ফ্যাসিবাদের দোষর ট্যাগ লাগিয়ে দিচ্ছে। সুতরাং এটাও আমাদের একটা সমস্যা। আর একটা যেটা বলছিলাম আপনাকে, যে এই যে একটা হচ্ছে কৌশল, যে আমাকে যে কোনো কৌশলে জিততে হবে, মাঠ দখল করতে হবে, আমাকে এখানে উইন করতে হবে, এইটা একটা। এটাকে আরো বাড়িয়ে নেয় হচ্ছে ভার্চুয়াল মিডিয়া। এই যে বিভিন্ন দলের মধ্যে নেতৃত্বের পর্যায়ে যতটা না এই দূরত্ব, তার থেকে বেশি দূরত্বটা তৈরি হচ্ছে ভার্চুয়াল মিডিয়ায় ফলোয়ারদের যে ক্রমাগত আক্রমণ, বিভিন্ন যে কার্ড বানিয়ে ছেড়ে দেওয়া, ফেক ভিডিও বানিয়ে ছেড়ে দেওয়া, এক একজনের নামে তিনি যেটা বলেননি সেটা লিখে ছেড়ে দেওয়া, সেটা অনেকে বহুজন শেয়ার হয়ে যায়, কমেন্ট হয়ে যায়। তারা যাচাই বাছাইও করে না যে এটা আসলেই ওই দলের নেতা বলেছেন কিনা। এইটা একটা ফ্লো তৈরি করে, এইটাও একটা অপকৌশল। এর মাধ্যমে দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু এই যে দূরত্ব এবং অস্থিরতা, যেটা আপনি সাজু ভাইকে বলছিলেন, যে এই অস্থিরতা কেন মনে হচ্ছে, অস্থিরতার মূলেও দুইটা কারণ। একটা হচ্ছে সরকারের মধ্যে যার যে জিনিসটা ম্যানেজ করবার কথা, সেই ম্যানেজমেন্টের দুর্বলতা বা অসক্ষমতা, এইটা একটা। আর একটা হচ্ছে এই সুযোগে আবার যারা ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের পক্ষের, তারা সুযোগটা গ্রহণ করা। এখন ওই সুযোগটা গ্রহণ করতে পারছে আপনার এই সক্ষমতার অভাবে, আপনার নিজের লোকরাই যখন রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। আপনি বলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা, বিশ্ববিদ্যালয়ের ভিসি এর সঙ্গে যুক্ত, শিক্ষক সমিতি যুক্ত, প্রভিসি, প্রক্টর, এমনকি ওইখানের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্টের যে গণ অভ্যুত্থানের পক্ষের সকল ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি সহ সকল ছাত্র সংগঠন। তাহলে এই যে এদের একটা তিনটা দাবি, মোটা দাগে খুবই ন্যায্য দাবি। একটা দাবি হচ্ছে, এখানে এই বিশ্ববিদ্যালয়টা বহু বছর হয়ে গেছে, বারবার তাদের আবাসন সমস্যা এবং দ্বিতীয় ক্যাম্পাসের মূলা ঝুলিয়ে রেখেছে, কোনোভাবেই দিচ্ছিল না ফ্যাসিবাদ সরকার। কেরানীগঞ্জের সেকেন্ড ক্যাম্পাসের কথা বলে সেটা নিয়েও ঝুলিয়ে রেখেছে। তাদের ন্যায্য দাবিটা কি আপনি দেখেন, অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে চান্স পায়, ভর্তি হয়, তার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রর বৈষম্য যদি আকাশ পাতাল হয়, তাদের তো খারাপ লাগারই কথা। ওইখানেও তো আমাদের সন্তানরাই আছে, মধ্যবিত্ত, সাধারণ, নিম্নবিত্ত, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত যে শ্রেণীটা পড়ে, তারা ওইখানে এসে হল নাই, থাকতে পারবে না। তাহলে বাইরে থাকতে হইলে
এই ঢাকা শহরে একজন ছাত্রর কত টাকা প্রয়োজন হয় থাকা খাওয়ায়, তাহলে সেইটা যদি তার সহায়তা, তাহলে তাকে কি করতে হবে? পড়ালেখা বাদ দিয়ে পার্ট টাইম জব করতে হবে, টিউশনি করতে হবে। পড়ালেখা কখন করবে? আপনি তার আউটপুটটা কোত্থেকে পাবেন? সুতরাং তার চাওয়াটা অত্যন্ত ন্যায্য। যতদিন আপনি আবাসন সুবিধা দিতে না পারেন, 70% ছাত্রর বেলায় পেয়েছে। আপনি যদি অ্যাসেসমেন্ট করে দেখেন যে ঢাকায় বাসা আছে, ঠিকানা ঢাকায় কতজনের, তাদের বাদ দিয়ে আপনি ঢাকার বাইরের যারা, তাদের দেন। আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, তখন ফর্মে ছিল যে ঢাকায় যারা বাসা আছে বা ঢাকার ঠিকানা, তাদের হলে অগ্রাধিকার নেই। অগ্রাধিকার হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের আবাসন দিতে হবে, নাহলে সে থাকবে কোথায়? তার খরচ কোত্থেকে আসবে? একটা পলিসি করে সরকার তো বসতে পারতো। এক, দুই হলো তারা বলছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের বাজেট যেভাবে প্রণয়ন এবং গৃহীত হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেলায় বাজেটটা অতিরিক্ত মাত্রায় কাটছাট করা হয়, এখানেও তাদের নেগলেক্ট করা হয়, ছোট করে দেখা হয় বলে তাদের উপলব্ধি থেকে তো বের করে আনতে হবে তাদের। এইসব বিষয়ে এই যে সব মিলিয়ে এই ক্যাম্পাস নিয়ে যে দাবিগুলো অযৌক্তিক না। একনেকে দ্বিতীয় ক্যাম্পাসের এটা অনুমোদন, এর কোনোটা শুধুমাত্র ছাত্রদের যে আবাসন সংকট এবং সুবিধার জন্য তাদের এই সংকট দূর হোক চাচ্ছে, এর বাইরে বাকি দুইটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী। শুধু সিদ্ধান্ত দেওয়ার ব্যাপার যে হ্যাঁ একনেকে পাশ করব বা এত দিনের মধ্যে করব। এখন এই যে এত বড় একটা মুভমেন্ট, শিক্ষক ছাত্র সবাই জড়িত, তার গোয়েন্দা রিপোর্ট আছে না? এই গোয়েন্দা রিপোর্ট সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার কথা না? গেলে এই শিক্ষা উপদেষ্টা একজন আছেন না? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এগুলো দেখভাল করার সেকশন আছে না? তারা কি করেন? বিসি সাহেবকে একটা ফোন দিলেই তো যথেষ্ট যে আপনি তো আমাদের লোক, আমাদের প্রশাসন, আমাদের অংশ, আপনাকে কেন আপনার কাছে আপনাকে চাইতে রাস্তায় নামতে হচ্ছে কেন? আপনি কাদের নিয়ে আসবেন? আসেন আলাপ করি। মুভমেন্ট শুরু হওয়ার আগে তো আলাপ করা যেত। যখন যে শুরু কোনো হয়ে গেল, সমস্যার সবচেয়ে সর্বোত্তম পন্থা হলো আলোচনার মাধ্যমে টেবিলে বসা। সমাধান। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকারকে নিষিদ্ধ করতে 8 মাস ধরে ক্রমাগত ন্যায্য দাবি জানানোর পরেও যমুনার সামনে গিয়ে 144 ধারা ভাঙতে হয়। কারণ ওইখানে গিয়ে 144 ধারা ভেঙে সক্ষমতা প্রমাণ না করা পর্যন্ত, আপনাকে চাপে না ফেলা পর্যন্ত আপনি তো করছেন না। আপনি তো সেই পলিটিক্যাল গভর্নমেন্টগুলা বা অতীতে যেরকম করতো, বিশেষ করে 16 বছর ধরে ফ্যাসিবাদ সরকার যে কায়দায় করতো, আপনি তো সেই পথের আগে রাজি হচ্ছেন না, যৌক্তিকতা বুঝছেন না। আপনার কেন নার্সিং ইনস্টিটিউটের জন্য তাদের একটা ডিপার্টমেন্ট আছে, নিশ্চয়ই স্মারকলিপি দিয়েছে, আবেদন করেছে, কথা বলেছে, আপনি আমলেই নেননি বলে তারা হয়তো শাহবাগ মোড়ে এসে জড়ো হতে বাধ্য হয়। এনসিপি সহ অন্যরা কেন যমুনায় যেতে বাধ্য হয়? জগন্নাথ কেন মানতে বাধ্য হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা খুন হওয়ার পরে কেন এইভাবে রাতের বেলা ভিসি মহোদয়ের বাসার সামনে বা এইখানে যেতে বাধ্য হয়? এর সমাধান আলোচনার মাধ্যমে হয়নি, হওয়ার নজির এই সরকারের সময়ও কম বলে ওই আস্থাটা নেই যে আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি আদায় হয়। বাধ্য করার সংস্কৃতি আগে যেটা ছিল সেটাই বহাল আছে। এইখান থেকে সরকার যতদিন উঠিয়ে না আনবে, আস্থা তৈরি না করবে যে তোমাদের রাস্তায় নামার দরকার হবে না, আলোচনার ভিত্তিতে অবশ্যই ন্যায্য দাবি মানা হবে, ততদিন এই প্রক্রিয়া থেকে, এই অস্থিরতা থেকে আপনি দেশকে উদ্ধার করতে পারবেন না। পাশাপাশি আপনার বিভিন্ন সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়ায় ঘাটতি, বিভিন্ন সিদ্ধান্ত, আপনি এই যে মানবিক করিডোর নিয়ে যে কথা উঠছে, হাওয়ায় ভেসে এসে এমনি এমনি আসে নেই। ডেফিনেটলি বিহাইন্ড দি স্ক্রিন দেয়ার আর হ্যাপেনিং সামথিং। তো সেটা আলোচনা করা দরকার ছিল, যেটা আমরা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে কথা বলতাম যে বিদেশিদের সঙ্গে অনেক চুক্তি হয়ে যায়, মানুষ, দেশের জনগণ জানতেও পারে না। এলাইন খান, আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ নেতা মির্জা আব্বাস কিছু বক্তব্য রাখছেন, যেগুলো মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক ইত্যাদি হচ্ছে। উনি একেবারে সর্বশেষ যে বক্তব্যটি দিয়েছেন সেটি হলো যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের সাধারণ মানুষ একদম ইয়াং তরুণ সমাজ থেকে আরম্ভ করে একদম বয়স্ক লোকজন পর্যন্ত এই প্রথম অনেক বছর পরে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভাবার চেষ্টা করছে। এইটা আমাদের প্রতিবেশীরা অনেকে পছন্দ করছেন না। একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের লোকজন ভাববে, কিন্তু তারা মনে করে যে এটা খুব ঠুনকো একটা দেশ। আমরা কি বাঘের মুখে পড়েছি? আসলে আমরা বাঘের মুখে পড়েছি, আমি এটার কথা বলতে চাই না, কারণ আব্বাস সাহেব কোন আঙ্গে কিভাবে বলেছে। তা আমরা চারদিকে দিয়ে ভারতের মতন, তিন দিক দিয়ে ভারতের মতন একটা প্রতিবেশী আসে। অনেকে বলে থাকে যে ভারত যার প্রতিবেশী তার শত্রুর দরকার নাই,
এবং আপনি বাংলাদেশ হলো একমাত্র দেশ যে দেশে মানে এত বেশি এত বৃহৎ পঞ্চম বাহিনীর আছে, সেটা অন্য কোনো দেশে নাই। বাংলাদেশ যদি কিছু ঘটে সেটা ভিতর থেকে হবে, বাইরের থেকে কেউ কিছু করতে পারবে না, কারণ এটা এমন একটা দেশ। আবার এই দেশের লোকের কতগুলি স্বভাব আছে, সেটা হলো এই সীমান্তে ইদানিংকালে আপনারা লক্ষ্য করেছেন কিনা যে অনেক ক্ষেত্রে দেখা গেল বিজেপিও লাগে না, সীমান্তের লোকজন অনেক বেশি দেশপ্রেমিক, তারা কিন্তু ঠিকই দেখা গেল কদিন আগে দেখলাম যে বিএসএফের একটা লোককে ধরে ফেলছে। তা সুতরাং আমরা সবসময় ভারতের অসহিষ্ণুতার কারণে সবসময় একটা হুমকির মুখে আমরা থাকি। এবং গত 17 বছর 15 বছর আওয়ামী লীগের শাসনামলে ভারত যেভাবে বাংলাদেশকে, যেভাবে বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনা, যেভাবে এনজয় করছে বাংলাদেশের, আমার একটা মানে কি বলে, এটা আমার করতলগত রাষ্ট্র হিসাবে। করিডোরের ব্যাপারে কি বলবেন? মানবিক করিডোর নিয়ে যে কথাটা মানবিক বলা করিডোর হচ্ছে, নিয়ে এটা আমাদের জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জি। বলছেন যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এটা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যায় নাই। তা আমার যতটুকু ধারণা যে এই মানবিক করিডোর জাতিসংঘের উদ্যোগে বহু দেশে হয়েছে। আমরা কেন ভাবছি যে এই মানবিক করিডোর হইলেই আমরা একটা যুদ্ধের সঙ্গে জড়িয়ে যাব? এখানে 3টা পক্ষ, জি। একটা হলো আমাদের কি বলে বাংলাদেশ, মায়ানমার, আর হলো আরাকান আর্মি। চীন, হ্যাঁ, চীন তো আমাদেরকে ভারত, ওটা ভারত, জাতিসংঘ, আমেরিকা, না, আমি তো আসলে 7টা পক্ষ। জাতিসংঘ যেটা করতে চাচ্ছে, জি। এখানে আমাদের সরাসরি এগ্রিমেন্টে যাইতে হবে। ওদের সাথে তো আমাদের একটা যেমন চীনের সঙ্গে আলোচনা করতে হবে আমাদের এই প্রত্যাবাসন কিংবা এটা করার জন্য। এই কি বলে, এটা হলো একটা অসামরিক একটা করিডোর। হ্যাঁ, এটা অসামরিক করিডোর। এখন এটা অনেক জায়গায় যে এটা নিয়ে যে একদম সবসময় স্মুথ হয়েছে তাও না, কিন্তু হয়েছে। এবং আমি বসনিয়াতে যেটা দেখলাম, যে বসনিয়া যে হার্জেগোভিনা বসনিয়ার মধ্যে যে করিডোর, কিংবা এই যে এখন কদিন আগে এই যে গাজাতে যেটা মানবিক করিডোর, তা যেটা এই করিডোরের প্রশ্নটা আসছে 2টা কারণে। একটা হলো যে মায়ানমার গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল কমিউনিটির আহ্বান জানিয়েছিল ওই অঞ্চলে একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এবং তাদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এগিয়ে আসতে বলছিল। আমাদের অনেকের ধারণা, কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটির অনেকের ধারণা, যদি ওই দুর্ভিক্ষটা হয়, ওখানে যদি দ্রুত যদি সাহায্য পৌঁছানো না যায়, তাহলে ওদের একটা কি বলে এটাকে, মানে শরণার্থী আবার বাংলাদেশের দিকে চলে আসতে পারে, এটা একটা আশঙ্কা ছিল। আর একটা হলো যে এই করিডোরটা হলেই আমাদের অনেকে যেটা মনে করে যে আমাদের যে কি বলে যে রোহিঙ্গা, তাদেরকে তার এলাকায় তার জায়গাতে প্রত্যাবাসন করা ইজি হবে। এখন তো কোনো অবস্থাতে পারবে না, কারণ হলো আরাকান আর্মি একবার বাংলাদেশ আর্মিকে সাহায্য চেয়েছিল, তখন কিন্তু বাংলাদেশ আর্মি সাহায্য করে নাই। তারপর সুতরাং একটা হোস্টেলিটি আমাদের দেশে রয়েছে। আমরা যদি আরাকান আর্মিকে বাদ দিয়ে যদি এরকম একটা করিডোর করতে চাই, ওটা কখনোই এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। কারণ সুতরাং রাখাইন রাজ্যের 80% এখন এদের দখলে, আরাকান আর্মির দখলে। তা আলটিমেটলি যদি আরাকানরা যদি এই জায়গায় দীর্ঘস্থায়ীভাবে তারা থেকে যায়, আলটিমেটলি যদি এরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আসে, আমাদেরকে তো অবশ্যই আরাকান আর্মির সাথে এক ধরনের সমঝোতায় যেতেই হবে। এটা এমন না যে আপনার নন স্টেট বলেই আপনি এদেরকে উড়াই দিবেন, তা তো না, তারা তো দখল করে আছে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইন নওয়াজ খান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সায়ন্ত সাখাওয়াত। ডক্টর সায়ন্ত, মির্জা আব্বাস আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে অনেকেই ভাবছেন বিএনপির সুদিন এসে গেছে, তবে এখনো সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফেরেননি কিংবা ফিরতে পারেন নাই।
বিএনপি বর্তমানে অনেক সমস্যার মধ্যে রয়েছে, কারণ দেশে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, যাদের সঙ্গে বিএনপিকে যুদ্ধ করতে হয়েছে। এখন দেশে বিএনপির অনেক শত্রু হয়ে গিয়েছে। যদি তার কথাই ঠিক হয় যে বিএনপির অনেক শত্রু হয়ে গিয়েছে, কেন এত শত্রু হলো? সাজু ভাই মানবিক করিডোর নিয়ে যেই বয়ান উপস্থাপন করলেন, সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে কূটনীতিতে সিচুয়েশন হতে হয় উইন উইন। দুই পক্ষ একসঙ্গে বসে একটা চুক্তি করবে, চুক্তি করার পরে উভয় পক্ষই তার দেশের জনগণকে বলবে আমরা এই অ্যাচিভ করেছি, আমরা জিতেছি। মনে হবে এমন যে দুই দেশই তার প্রতিনিধিদের কথায় মনে হবে দু দেশের জনগণ বুঝবে আমরা জিতেছি। তাহলে আমার এই মানবিক করিডোর দিয়ে আমার যে কি উইন হবে সেটা এইরকম কল্পনা করে নিতে হচ্ছে কেন? সেটা সরকার যদি এই বিষয়ে আলোচনা হয়ে থাকে বলছে না কেন যে হ্যাঁ আমরা এই বিষয়ে আগাচ্ছি কারণ আমাদের এই সংকট আছে, এই সুবিধা আছে, এবং এটা দিলে এই ঝুঁকি আছে, সেই ঝুঁকি মোকাবেলা মিনিমাইজ করবার জন্য আমরা এই সেফগার্ড রেখেছি, সেটা বলছে। দ্বিতীয় কথা হলো একটা ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো এদেশের রাজনৈতিক দল সহ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিনিধি, তো তারা নিজেরা একা এই সিদ্ধান্ত নিতে পারে কিনা? আমরা অতীতের সরকারগুলির বিরুদ্ধে যে সমালোচনা করে আসছি যে জনগণকে তোয়াক্কা করে না, জাতীয় সংসদে আলোচনা তুলে না, তারা চুক্তির পর চুক্তি করে ফেলে, ওরা তো তার থেকেও আরো দুর্বল। কারণ হচ্ছে জাতীয় সংসদও নাই। তাহলে অ্যাটলিস্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাটা করতে হবে, পরামর্শ নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার ওই যে উইন উইন যদি না হয়, সেটা করিডোর বলেন বা যা কিছুই বলেন, সেইখানে মনে হবে যে একটা হাইড অ্যান্ড সিক্রেসি থাকলে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। এই মানবিক করিডোরের বেলায় সেটা হয়েছে। আর একটা হচ্ছে জাতিসংঘ হোক, মিয়ানমার হোক, যারাই এ ব্যাপারে অনুরোধ করুক যে একটা দুর্ভিক্ষ হতে পারে সেটা মোকাবেলার জন্য, বা ওই দুর্ভিক্ষ হলে বাংলাদেশে আরও রাখাইন ঢুকে পড়তে পারে, তো সেই ঢুকে পড়তে পারাটা আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা শুধু দিয়েই যাব, মানবিক হতেই থাকবো, এটা কি শুধু একতরফা? তাহলে জাতিসংঘ এতদিন কি করেছে? অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো কি করেছে যে এত সংখ্যক রাখাইন সম্প্রদায়ের লোক এসে, মিয়ানমারের লোক এসে আমার দেশে এসে জেকে বসলো, আর তাদের লালন পালন আমাদের করতে হবে, আমাদের ভূমি নষ্ট হচ্ছে, ইকোলজি নষ্ট হচ্ছে, সেইখানে কারো কোনো মনোযোগ নাই। মনোযোগ শুধু হচ্ছে বাংলাদেশকে মানবিক করিডোর দিতে হবে। তাহলে এই দেওয়ার বিনিময়ে আমার বেনিফিট কি হবে সেটাও আলোচনা করেন। আমি তো দান খয়রাত করতে বসিনি এখানে। এইটা এই সরকারকে নেগোসিয়েশনও করতে হবে, প্লাস হচ্ছে রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, তাদের সঙ্গে আলোচনা করতে হবে, দেশবাসীকে জানাতে হবে, সেটা করা হয় নাই। এবার আসি আপনার প্রশ্ন যেটা করেছিলেন যে বিএনপির অনেক শত্রু। আসলে শত্রু বলতে এখানে এই শত্রু শব্দটা প্রয়োগটা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দসই হয় না। কারণ হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে শত্রুতা বাড়ানো ঠিক হবে না, বা কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করাও ঠিক হবে না। যেটা মির্জা আব্বাসও বলছেন যে আমরা কাউকে শত্রু মনে করি না। উনি কিন্তু ওনার বক্তব্যে এ কথাটাও বলেছেন যে আমাদেরকে অনেকে শত্রু মনে করে, আমাদের অনেক শত্রু, কিন্তু আমরা তাদেরকে শত্রু মনে করি না। এই যে উনি যেটা বলছেন, দল হিসেবে বিএনপির এটা আপহোল্ড করা উচিত যে কাউকে শত্রু মনে না করা এবং শত্রু না বানানো। আর এটুকু আপনার মতভিন্নতা এবং সেটা থেকে আপনার এই যে প্রতিদ্বন্দ্বিতা কিংবা পরস্পর বিরোধী যে কিছুটা অবস্থান, এইটা রাজনীতিতে থাকবে, গণতন্ত্রে থাকবে। এটা কারণ হচ্ছে গিয়ে শেষ বিচারে গিয়ে প্রত্যেকেরই কিন্তু নির্বাচন এবং দেশে রাজনৈতিকভাবে একটা শক্ত অবস্থান অর্জনের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় নানামুখী কৌশল এবং তার সঙ্গে যোগ হয় কিছু অপকৌশল। আপনি ধরেন রাজনীতি যারা করে তাদের টার্গেট কি? নির্বাচন হবে, নির্বাচন করব, সেই নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আমি দেশের এবং মানুষের কল্যাণ করব। কেউ দেশের এবং মানুষের কল্যাণ করব, এটা বোধহয় সাধারণ মানুষ বিশ্বাস করে না। সেটা যারা করে না তারা বেইমানি করে, মুনাফিকি করে। কিন্তু রাজনীতির উদ্দেশ্য তো এইটা, এবং তাদের তো এটাই শো করতে হয়। ভেতরে তার ভিন্ন উদ্দেশ্য থাকলে এটাই তাকে শো করতে হয়, এবং এটা আমাদেরও প্রত্যাশিত। সেই কারণে ওই এর মধ্যে আপনি সবাইকেই একেবারে এক কাতারে রেখে ফেলে দিবেন, সেটা তো উচিত। সায়ন্ত স্বাগত, একটা প্রশ্ন আপনার কাছে রাখি। সেটি হলো যে আসলে এই দেশের মানুষ খুব আশাবাদী হয়ে গিয়েছিল যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এবং যেভাবে বিদায় হয়েছে তারা এতটুকু প্রত্যাশাও করেনি, তাদের প্রত্যাশার অনেক বেশি হয়েছে। যার কারণে এখন যখন রাজনৈতিক দলগুলো, এমনকি নতুন রাজনৈতিক দল এনসিপি সহ, তাদের কথাবার্তা আচরণে মানুষ কি হতাশ হচ্ছে না? আমাদের আসলে বেশি প্রত্যাশা করাটাই ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? এইখানে আপনার ঐতিহাসিকভাবে দেখবেন
আমরা বিভাজিত হতে পছন্দ করি, ছোট ছোট ইস্যু নিয়ে বিবাদে জড়াতে পছন্দ করি। এরকম জাতিগতভাবে অতীত থেকে হয়ে আসছে। তারপর হলো নানান রকমের গোষ্ঠী আমাদেরকে নানানভাবে ডিপ্রাইভড করেছে, শোষণ করেছে, ব্যবহার করেছে তাদের স্বার্থে। এইটা করতে করতে আমাদের মধ্যে আস্থার সংকট আছে, আমাদের বিশ্বাসের ঘাটতি আছে। সেই অবস্থায় এই যে আপনার নানান মত, নানান পথ, নানান রকমের অবিশ্বাস, এগুলো তো আছে। সেইখান থেকে উত্তরণের জন্য যে সঠিক রাজনীতি দরকার সেটা আমাদের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা যদি হয় যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এর মাধ্যমে যারা আসছে মানে এরা ফেরেশতা তুল্য হয়ে যাবে, আমাকে এই বিশাল কিছু উপহার দিবে। আমি বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা হয়তো যে কোথাও চাঁদাবাজিতে সংশ্লিষ্ট হচ্ছে, কোথাও দখলে সংশ্লিষ্ট হচ্ছে, এটা নিয়ে নিন্দা করা হয়। আমি বলি বুর্জুয়া পলিটিক্স করা পুঁজিবাদী ব্যবস্থায় যেসব রাজনৈতিক দল, তাদেরকে আপনি ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের মতো ওই রকম প্রত্যাশা করাটাও ভুল। বিশেষ করে বাংলাদেশের মতো এত অব্যবস্থাপনা এবং এত সংকটময় দেশে কতটুকু উন্নতি হলো সেটুকু ধরে অন্তত আপনি প্রশংসা করেন এবং চাপ অব্যাহত রাখেন। বিএনপি অতীতের তুলনায় অতীতে কখনো দেখেছেন যে এইভাবে তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, বহিষ্কার করতে, এবং কোনো নেতাকর্মী যে যদি দল তার জন্য ক্ষতিগ্রস্ত হয় বা তার নিয়ে বিতর্ক বহিষ্কার করার পর কি তার কার্যক্রমটা থেমেছে? না, থেমেছে বলতে পুরোপুরি থেমে যায়নি, কিন্তু অনেকে সতর্ক হয়েছে, অনেকে সংযত হয়েছে, কিংবা দলকে এটা দেখাতে হবে, ক্রমাগত দেখিয়ে যেতে হবে, যাতে এই যারা মানে ভিন্ন চিন্তা নিয়ে, অন্য ধান্দা নিয়ে রাজনীতি করছে, তারা যাতে সংযত হয়। দল তো সেই কাজটা করে যাচ্ছে। এই যে ক্রমাগতভাবে দল এই যে দেশের বিরোধী, জনগণ বিরোধী বা দলের স্বার্থ পরিপন্থী, দলের ইমেজ ক্ষুণ্ণকারী কোনো ভূমিকায় গেলে তাদের বিরুদ্ধে যতটুকু ব্যবস্থা নিচ্ছে পর্যায়ক্রমে, এটা তো অতীতে কখনো বিএনপিতে আপনারা দেখেছেন বা বাংলাদেশের অন্য কোনো এরকম ট্র্যাডিশনাল পলিটিক্স করা কোনো পার্টিতে দেখেছেন? তাহলে এটা কি একটা উন্নতি না? বাংলাদেশের মানুষের হাতে যদি তার গণতান্ত্রিক রায় দেওয়ার ক্ষমতাটা পৌঁছে যায়, তাহলে যারা খারাপ করবে তাদের বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষমতা থাকলে যে এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারবে না, এটা ঠিক একটা উন্নতি না, একটা অর্জন না? ফলে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের অনেক অর্জন আছে, অনেক প্রাপ্তি আছে, এটাকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ আছে। আমরা শুধুমাত্র অনৈক্য, সংস্কার হলো না, এটা গেল ওইটা গেল বলে হতাশাটাকে বড় করছি বলে আমরা পজিটিভ মুভগুলা দেখতে পাচ্ছি না। বিএনপির মতো দল নিজেরা এই ৩১ দফা লিখে অঙ্গীকার করছে না, জামাতের মতো দল তারা অঙ্গীকার করছে না লিখিতভাবে সংস্কার প্রস্তাব দিয়ে, এনসিপি সবাই করছে না। তাদেরকে তো এই জনগণই ধরার সুযোগ পাবে। আর তাদের মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, সেগুলো সংশোধন হোক, এটা আমাদের প্রত্যাশা থাকবে। ক্রমাগত চাপ প্রয়োগ করতেই হবে, আমাদের কথা বলে যেতে হবে। কিন্তু তার মানে এই নয় যে ঢালাওভাবে রাজনীতিবিদদের যদি আমরা শুধু খারাপটাই বলতে থাকি, তাহলে দেশটা কাদের হাতে দিব, কারা চালাবে? বিরাজনীতিকরণকে উৎসাহিত করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়, যেটা এখন বেশি বেশি হচ্ছে। এটা হওয়া ঠিক হবে না। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এলআই নওয়াজ খান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সায়েন্দ্র সাখাওয়াত। এলআই নওয়াজ খান, আমরা জানি যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন দিল্লি কোনোভাবে মেনে পারেনি, পারছেও না। এই কারণে আমরা দেখলাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যখন ঘোষণা করলো, তারা উদ্বেগ প্রকাশ করলো। এবং আমরা এটাও জানি 14, 18 এবং 24-এ যে অপনির্বাচন, সেটাকে সাজিয়ে দিয়েছে দিল্লি। সেই ভারত এখন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। বিষয়টি হাস্যকর হলেও তারা চাচ্ছে, কিন্তু তাদের শত্রুতা আসলে একদম কমেনি। এবং তার প্রমাণ হলো, সর্বশেষ প্রমাণ হলো পুশিন। এবং আমরা জানি যে বাংলাদেশকে চাপে রাখার নতুন কৌশল যে ভারত গ্রহণ করেছে, সেটি
পুশিং। ভারত বাংলাদেশকে কখনোই একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে না, এবং এই না দেখাটাকে আরও বেশি পোক্ত করেছে হলো আওয়ামী লীগের শাসন আমল। এবং আওয়ামী লীগ এবং ভারত নিজেদেরকে একটা পরিপূরক শক্তি হিসাবে সবসময় দেখে আসছে। এবং এইবার অন্তত ভারতীয় শাসকদের একটা ধারণা জন্মিয়ে গিয়েছিল যে বাংলাদেশে তাদের একটা স্থায়ী একটা অবস্থান দাঁড়িয়ে গেছে। তারা কল্পনাও করতে পারে না, কিংবা তাদের গোয়েন্দারা সম্পূর্ণ ব্যর্থ যে এরকম একদম মানে যারা টিনেজার, এরকম 15-20 বছরের বাচ্চারা একটা রেভলিউশন করে ফেলবে এবং আওয়ামী লীগের মতন এরকম টাইরানকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ভারতীয়রা দৃষ্টিভঙ্গিটা দেখে এই যে পুশিন, যেটা কলম্বিয়াতে আমেরিকা যখন কিছু লোক তাদের লোক বন্দি করে পাঠাতে গেল, কলম্বিয়া বললো যে আমরা নেব না, আমাকে প্রমাণ দিতে হবে এই লোকগুলি আমার, হ্যাঁ, মানে তাছাড়া আমি নিব না, এবং তারা নেয় নাই। কিন্তু যখন মানে প্লেন বুঝাই করে অমৃতসরে যখন আসছে, দিল্লি কিন্তু এখানেই করে গেছে। আমি যেটা বলি সেটা হলো যে ওই চীনারা ভারত সম্পর্কে একটা কথা বলে থাকে যে ভারতেরা হচ্ছে ওই যে ত্রিমূর্তি আছে না, ত্রিমূর্তিকে বিশ্লেষণ বলছে যে ভারতেরা হচ্ছে যে বৃহৎ শক্তি যারা, তাদের সাথে তার আচরণ হচ্ছে এর মতন আর কি, মানে কি বলে ভেড়ার মতো। আর মাঝারি শক্তি যারা, তাদের সাথে তার আচরণ হলো শিয়ালের মতো। আর দুর্বল লোক যারা, তাদের প্রতি তার আচরণ হলো নেকড়ের মতো। আমাদের সাথে তার আচরণ হলো নেকড়ের মতন আচরণ। মনে করে যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিন্তু আমি একটা জিনিস সবসময় যেটা বলতে চেষ্টা করি যে বাংলাদেশ হয়তো ছোট দেশ, কিন্তু 18 কোটি মানুষের একটা মানে অমিত শক্তির একটা দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশটাকে ইন্ডিয়ান মানে আমি অবাক হয়ে যাই, ভারতীয় সরকারগুলো যতটা না, তার থেকে ওদের টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, সাংবাদিকরা এটাকে এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে তুড়ি মারলেই ওই দেশটা বঙ্গোপসাগরে ডুবে যাবে। ইদানিং তাদের কথাবার্তা হতাশা থেকেও আসছে না, এরা মিডিয়ার যে লোকদের কথাবার্তা, ভারত তারা হতাশ। ভারত ক্রমান্বয়ে নিজেকে যে একটা ওই যে পৌরাণিক শক্তি হিসাবে নিজেকে যে উপস্থাপন করার যে প্রচেষ্টা, সেটা এতটাই ধাক্কা খেয়েছে। এবং আপনি দেখেন যে এবার যে যুদ্ধটা হলো পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে, ছোট্ট সংক্ষিপ্ত, আমেরিকা হলো তার পার্টনার, কোয়াড এবং ইন্দো প্যাসিফিকের পার্টনার, কৌশলগত পার্টনার সে। কিন্তু আমেরিকা কিন্তু নিউট্রাল, শুধু নিউট্রাল না, সে একটা মধ্যস্থতা করলো সিজফায়ারের, এবং শুধু তো মধ্যস্থতা করেনি, ধমকও দিয়েছে। এবং সে তো মধ্যস্থতা কি, এ তো ট্রাম্প বলেছে যে আমি তোমাকে বাণিজ্য দেব, ব্যবসা দেব, তুমি আমার সাথে এই সিজফায়ারে থাকো। মানে যেটা এখন ভারতে প্রচণ্ডভাবে আন্দোলন শুরু হয়েছে যে ট্রেডের বিনিময়ে এরকম একটা চুক্তি তুমি করলা, তাই না? তা ইন্ডিয়ানদের এই যে দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি, একদম মনে করো যে আমরা নেকড়ে হয়ে গেলাম, আর বাংলাদেশ এগুলি হলো কি বলে যে ভীরু কতগুলি মানে কি বলে হাঁস আমরা, এরকম একটা ভাব তাদের আর কি। তা যেটাই ঘটুক না কেন, আমি যে কথাটা বলতে চাই, সবসময় এটা করবে। এবং আমি যেটা এখন আরও বলি, আমি যেটা মানে আশঙ্কা করছি সেটা হলো যে চারিদিক থেকে তার আইসোলেট হয়ে গেছে। তার বন্ধু বলতে আমেরিকার ইন্ডিয়ার কিছু নাই। তা এবং ওয়েস্টার্ন ফ্রন্টে তার এই পরিস্থিতি, এবং চিকেন নেটে তার যে আস্তে আস্তে চীন যেভাবে অনুচলে ঢুকছে, এইগুলি থেকে তাদের জনগণকে একটা সাহসের জায়গায়, আপনি জানেন যে 62 যে যুদ্ধটা হলো শোচনীয় পরাজয়, এই পরাজয়টাকে তারা 71-এ তারা যে বাংলাদেশের জিতে, এটা মনে করছে যে আমরা বিরাট একটা ওটার একটা দিল আর কি, জিতাটাকে তারা গৌরবের একটা জায়গা তারা যেতে পারলো 71-এ। আবার তারা এই কতগুলি ছোটোখাটো ঘটনায় তারা অনেক বেশি ব্যাকফুটে চলে গেছে। বিশেষ করে এইবার যে ভারত এবং পাকিস্তানের যে সংক্ষিপ্ত যে ইয়ার আকার যুদ্ধ যেটা হলো তাতে, এবং এইরকম এবং দেখা গেল যে এই যুদ্ধে চীন এবং তুরস্ক, মুসলিম অনেক দেশ ওর পাশে দাঁড়িয়ে গেছে। এবং ইসরায়েল ছাড়া ইন্ডিয়ার আর বন্ধু এরকম মনে হলো না। পুতিন ছিল তার ট্রেডিশনাল ফ্রেন্ড, পুতিনও কিন্তু সামনে আগে আসে নাই। এবং সবচেয়ে মজাদার, তার যে মানে স্ট্র্যাটেজিক্যাল পার্টনার যারা, কেউ আসে নাই।
এই কোয়াডের সদস্য যারা কেউ আসে নাই, ইন্দো প্যাসিফিক সদস্য যারা কেউ আসে নাই, এইরকম এক সিচুয়েশনে সে তার জনগণের কাছে মুখ দেখানোর জন্য বাংলাদেশের উপর একটা বড় ধরনের ইয়ে করতে পারে আর কি, নানাভাবে এইখানে তারা মানে বড় ধরনের কোনো সংকট তৈরি করার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে ও যেটা সাধারণত যেটা বারবার বলছে যে আমাদের প্রবলেমটা হলো যে আমরা ঐক্যবদ্ধ হিসাবে থাকতে হবে। যেমন বিএনপি সবচেয়ে বড় দল, রেসপন্সিবিলিটি তার বেশি, তার উপর আঘাত বেশি আসবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি বড় দল হিসাবে আওয়ামী লীগ যদি উদার হতে পারতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের এই সিচুয়েশনটা হতো না। বিএনপিকেও তাই করতে হবে। বিএনপি যেটা বলছে মির্জা আব্বাস, আমরা কারো শত্রু মনে করি না, কিন্তু যেটা হয় কি যে মানে হয়তো মনে করে না, কিন্তু মুখের ভাষা এমন হয়ে যায় মাঝে মধ্যে, মনে করে যে এইটা বুঝি পলিসি দলের, আসলে এটা পলিসি না, বক্তৃতা দিয়ে গেলে বেরোয় আসে আর কি। তো যেটা আমি চাই যে অবশ্যই আমাদেরকে এখন আর সতর্ক জায়গায় চলে যেতে হবে। আমরা কোনো সাবসার্ভেন্ট হিসাবে বাস করতে চাই না। এটা হলো এই স্ট্যান্ডটা আমাদেরকে পলিটিক্যালি স্ট্রং করতে হবে। এই ধারণাটা একটা সময় এরকম হয়ে গিয়েছিল যে বিএনপির মধ্যে অনেক লোক এরকম হয়ে গিয়েছিল যে হয়তোবা কি বলে যে ভারত ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না, কিন্তু আমাদের জনগণ কিন্তু সেটা দেখিয়েছে যে না, ভারত ছাড়া অনেক কিছু করা যায়। তো সেরকম একটা জায়গায় আসছে, কিন্তু এই জায়গাটাকে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে চলবে না। পলিটিক্যাল লোক যারা আগামীতে দেশ চালাবে, তাদের রেসপন্সিবিলিটি এই অন্তর্বর্তী সরকার থেকে অনেক বেশি, কারণ অন্তর্বর্তী শুধু অল্প সময়ের জন্য আছে। তার ভুল ত্রুটি কি হলো না হলো পরবর্তীতে দেখা, আমরা সমালোচনা করবো, এটা হয়েছে ওইটা হয়েছে, ওই দায় নিয়ে তাকে তো আবার ক্ষমতায় আসতে ইলেকশন করতে হবে না, কিন্তু এদের যেহেতু নির্বাচন করতে হবে, জয়লাভ করতে হবে, দায় অন্তর্বর্তী সরকারের থেকে এই জাতিকে ঐক্যবদ্ধ রেখে সামনে আগায় নেওয়ার দায় অনেক বেশি হলো রাজনৈতিক দলগুলিকে। ডক্টর সায়ন্ত শাখাওয়াত, চিকেন স্ন্যাক নিয়ে অনেক কথাবার্তা হয়। চিকেন স্ন্যাক ভারতের জন্য খুব সেন্সিটিভ একটি জায়গা, এবং বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধ লাগার আগেই এখানে কিন্তু তারা এটা শক্তিশালী করেছে, প্রচুর সেনা মোতায়েন করেছে, বিমানের ব্যবস্থাটা শক্তিশালী করেছে। এবং লাস্ট যেটা হয়েছে সেটা হলো যে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকা তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ যেটা রয়েছে ভারতীয় সামরিক বাহিনীর, তারা একটা সামরিক মহড়া করেছে, নাম দিয়েছে তিস্তা প্রহর। এর অনেকগুলি কারণও রয়েছে, আমি যে কারণটা উল্লেখ করলাম আগে সেটি তো রয়েছেই। এলাহি নওয়াজ খান বলছিলেন অরুণাচলের কথা, আপনিও বলছিলেন অরুণাচলের কথা, সেটি একটি কারণ রয়েছে। আরেকটি কারণ সম্ভবত রয়েছে, সেটি হলো যে আমাদের সেখানে একটি বিমানবন্দর নির্মাণ হওয়ার কথা। এই বিষয়টি ভারতীয় মিডিয়া ফলাও করে প্রচার করা হচ্ছে, যারা গদি মিডিয়া যেভাবে করে আর কি। হ্যাঁ, তাদের কথা হলো যে অন্য প্রতিবেশী কোনো দেশই কোনো কিছু করতে পারবে না, এমন একটা মনোভাব, সেই মনোভাবটা তারা দেখিয়েছে। কি বলবেন আপনারা তাদের এই যুদ্ধ প্রস্তুতি? ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি, ভবিষ্যতে চাইবে এটা আশা করা, এবং সম্ভবত কোনো প্রতিবেশীরই ভালো চায়নি। রাইট। কিন্তু স্পেসিফিক্যালি বাংলাদেশের বেলায় বাংলাদেশকে 1971 সনে তারা সহায়তাই করেছে একটা ভিন্ন ইল মোটিভ নিয়ে, এবং পরবর্তীতে ওই বয়ান জারি রেখেছে যে বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিয়েছি পাকিস্তানকে দুর্বল করার জন্য, এবং তাদের পদানত রাখবে। এখন সেই ভারতীয় মিডিয়া, ভারতীয় অনেক নানান পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে যেই সব আজে বাজে কথা প্রচারণা যা যা চালানো হচ্ছে, এটা অনেক দিন ধরে শুনছি, দেখছি তো আমরা। ভারত হচ্ছে এইরকম একটা জাতি যারা তাদের প্রতিবেশী বা আশেপাশের একটা রাষ্ট্র দেখাতে পারবে যার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘমেয়াদী বজায় রাখতে পেরেছে। বাংলাদেশকে তারা মনে করে তাদের ভৃত্য বানিয়ে রাখবে। শেখ হাসিনাকে 16 বছর তাই বানিয়ে রেখেছিল। নেপাল অত্যন্ত হিন্দু রাষ্ট্র, অত্যন্ত তাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল, হিন্দু রাষ্ট্র। সেই নেপালে ভারতের বিরুদ্ধে যেরকম স্লোগান প্রসেশন হয়, বাংলাদেশে কোনোদিন এতটা অ্যাগ্রেসিভলি হয় নাই। ভুটান ছোট্ট একটা দেশ, শান্তিপ্রিয়, অত্যন্ত সুন্দর একটা চমৎকার দেশ, ওরা অত্যন্ত শান্তিপ্রিয় নির্ঝঞ্ঝাট দেশ। সেই ভুটানের এক সময় বাজেট করে দেওয়া থেকে শুরু করে তাদের পেট্রোলিয়াম ম্যানেজমেন্ট থেকে জ্বালানি ম্যানেজমেন্ট সব ইন্ডিয়া করে দিত। ভারতের ভুটানের বাজেট কিন্তু ইন্ডিয়া করে দিত। সেই ভুটান পর্যন্ত এখন ইন্ডিয়াকে ট্রাস্ট করে না।
শ্রীলঙ্কা এবং একটা ঘটনা ঘটেছে, ভুটানে নিশ্চয়ই জানেন, যে ভারতীয় গাড়ি কিন্তু আগে অবাধে ঢুকতো, এখন অনেক টাকা দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, এবং এটা মানে তারা ভারতীয় মিডিয়াটা আশ্চর্য হয়। নিঃশর্ত জি। ছাড় আর দিচ্ছে না, না। কারণ বন্ধুত্বপূর্ণ অবস্থান ভারত রাখতে পারে নাই। প্রত্যেককে তারা শোষণ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং নিজের ভিত্তির মতো ব্যবহার করতে চায়। শ্রীলঙ্কার সঙ্গে তাদের সমস্যা তৈরি হলো, সেখানে চায়না একটা অবস্থান নিয়ে নিল। মালদ্বীপ একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র, তারা পর্যন্ত মালদ্বীপ ভারতের সঙ্গে এখন চোখ রাঙিয়ে কথা বলে। কারণ হচ্ছে দেখছে ভদ্রতার দাম নাই, তাদের একজন সৈন্য রাখতে পারেন। ভারতের কাছে ভদ্রতার দাম নাই। মিয়ানমার, তাদের সঙ্গে চায়নার একটু নৈকট্য বেশি নানান কারণে, সেইখানেও ভারত কোনো পাত্তা পাচ্ছে না। আর বাংলাদেশে 16 বছর ভিত্তু বসিয়ে রেখে যেই পাত্তাটা পেয়েছিল, এই ভিত্তু যাবার পরে দেখেন বাংলাদেশে এই দিক থেকেও আপনারা যারাই যে গণ অভ্যুত্থানের পথে সবকিছু নিয়ে অনেক হতাশ হইতো আমরা, এইটা একটা পজিটিভ সাইন যে বাংলাদেশে একটা জাতীয়তাবাদ এবং সার্বভৌমত্ব এবং বাংলাদেশপন্থী শক্তি ইমার্জ করেছে। কেউ কেউ এরকম তো Reverse বলে যে 5ই আগস্ট এখানে শুধু আওয়ামী লীগেরই পরাজয় ঘটেনি, ভারতের পরাজিত হয়েছে, আধিপত্যবাদেরও চরম পরাজয় ঘটেছে। বাংলাদেশে দেখেন আপনি আওয়ামী লীগ পরাজিত হওয়া, পালিয়ে যাওয়া এবং সর্বশেষ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এখন এক্সিস্টিং যত পলিটিক্যাল পার্টি আছে গণ অভ্যুত্থানের পক্ষের, এরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশপন্থী কম বেশি, এবং সেই বাংলাদেশপন্থী হওয়ার কারণেই ভারতের প্রতি প্রকাশ্য আনুগত্য, ভেতরে একটু প্রেম কারো থাকলেও প্রকাশ্য আনুগত্য প্রকাশ আর সম্ভব নয়, রিস্কি হয়ে গেছে, আর সম্ভবই নয়। ফলে এটা তো আমাদের একটা এই অ্যাচিভমেন্ট গণ অভ্যুত্থানের এবং একটা ডেভেলপমেন্ট, ইতিবাচক একটা অর্জন আমাদের, যে আমরা ভারতের আধিপত্যবাদ থেকে বেরিয়ে আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে যে প্রতিবেশী সুলভ সম্পর্ক, যেটা আমরা এতদিন রাখতে পারিনি, এখন রাখতে চাচ্ছি এবং রাখার প্রবণতা আমরা দেখাচ্ছি। ইন্ডিয়া যা যা করছে, এই যে চিকেন নেক নিয়ে বললেন, ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা, উনি চায়নায় গিয়ে চিকেন নেক নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, ভারতের খুব গাজালা হয়েছিল এবং ভারতীয় এই যে গদি মিডিয়া যেটাকে বললেন, তারা ব্যাপকভাবে উনি তো মূলত কানেক্টিভিটির কথা বলেছিলেন, ইউনুসের কিন্তু বিরুদ্ধে সেটা লেগে ব্যাখ্যা করা জনভাবে, পড়েছিলেন এবং তাদের সাবরেন্টির জন্য হুমকি, স্বাধীনতা, 7 সিস্টার্স এরিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা এখানে সেনা মোতায়েন বাড়াচ্ছে, শক্তি বাড়াচ্ছে এবং এখন যে সামরিক মহড়াটা দিচ্ছে, এটা নিয়ে ভারতের বিশ্লেষকরাই বলছেন যে এইটা মোদী সরকার বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য কোনো বার্তা দিচ্ছে। কারণ ওই জায়গাটা স্পর্শকাতর, ভারতের বৃহত্তর অংশের সঙ্গে ক্ষুদ্রতর একটা অংশের কানেক্টিভিটি 17 কিলোমিটার চওড়া ওই জায়গাটুকু। চায়নার কিন্তু একটা তীক্ষ্ণ নজর এখানে আছে, বাংলাদেশের ব্যবসায়িক এবং অবস্থানগত একটা স্বার্থের সঙ্গে জড়িত, বাংলাদেশের নিজেদের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে। সুতরাং ইন্ডিয়া ওইখানেও যা খুশি করে তা করে যে পার পাবে এমন নয়। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হতে হতে গিয়ে একটা পর্যায়ে ভারত যে গুটিয়ে আসছে, গুটিয়ে আসা শুভ লক্ষণ, কিন্তু তার দুর্বলতাও প্রকাশ পেয়েছে। চারিদিকে প্রতিবেশীদের সঙ্গে বৈরিতা তৈরি করে ফেলেছে, চায়নার সঙ্গে তার ভীষণ সাংঘাতিক রকম খারাপ অবস্থা যাচ্ছে, পাকিস্তান তো আছেই। সেই অবস্থায় তারা এইখানে আর একটা ফ্রন্ট খুলবে, সেটা হয়তো করবে না, তবে তারা একটা মেসেজ দিচ্ছে, একটা থ্রেট শো করছে, কিন্তু বাংলাদেশ এখন ওই রকম খুচরা থ্রেটে পড়ার দেশ নাই। এলাইন ওয়াস খান এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।